আজকে আমরা যে টপিকটা ডিসকাশনে রাখছি আজকে, সেটা হচ্ছে সেকেন্ড ইউনিটটা, CC12 পেপারটার ইউনিট 1-এর টপিক 2টা। আজকে আমরা একটা পার্ট কভার করতে পারবো, দুটো পার্ট নয়। ফার্স্ট পার্টটা হচ্ছে EMR ইন্টারাকশন উইথ অ্যাটমসফিয়ার অ্যান্ড আর্থ সারফেস, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের ইন্টারাকশন উইথ অ্যাটমসফিয়ার অ্যান্ড আর্থ সারফেস। প্রথম যে কোয়েশ্চেনটা আসে সেটা হচ্ছে হোয়াট ইজ EMR, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা তড়িৎ চুম্বকীয় বিকিরণ বলতে কি বোঝো? আকাশ আছে? হ্যাঁ স্যার, আছি স্যার। বল। স্যার আছি স্যার। হ্যাঁ বল, এই উত্তরটা একটু বল। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা তড়িৎ চুম্বকীয় বিকিরণ বলতে কি বোঝায়? স্যার ইএমআর স্যার এটা হচ্ছে একটা স্যার রেডিয়েশন বা বিকিরণ, সেটা স্যার কোনো সেন্সর তার নিজের তরফ থেকে স্যার এই বিকিরণটা ভূপৃষ্ঠে পাঠাতে পারে, বা সৌরশক্তি দ্বারা ভূপৃষ্ঠে সেটা আসতে পারে তরঙ্গটা, এবং সেটা রিফ্লেক্ট হয়ে যায়, মানে বিভিন্ন বস্তুর মধ্যে যে রিফ্লেক্ট হচ্ছে স্যার, যে তরঙ্গটা ফিরেছে সেটাকে স্যার ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বলছে। না না না, তো ঠিক হলো না। আর কেউ? আর কেউ তো বলবেও না কিছু। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হচ্ছে, এটা হচ্ছে একটা এনার্জি যেটা ট্রান্সফার্ড হয়, আমাদের সূর্য থেকে আসতে পারে, বা সেটা রিফ্লেকশনের কথাটা পরে আসছে। এটা হচ্ছে আমাদের হিট, লাইট অ্যান্ড রেডিও ওয়েভস, যে সবকটাই আলোর গতিবেগের সাপেক্ষে আসছে। The electromagnetic energy হচ্ছে, it refers to that energy which moves at the speed of light, আর এটা ইনক্লুড করে লাইট ওয়েভস, হিট ওয়েভস অ্যান্ড রেডিও ওয়েভস। ইলেকট্রোম্যাগনেটিক এনার্জিকে ডিটেক্ট করা যায় যখন তারা ম্যাটারের সাথে ইন্টারাকশন করে। ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি রিমোট সেন্সিংয়ে হচ্ছে যে কোনো তড়িৎ চুম্বকীয় শক্তি যেটি আলোর গতিবেগ সম্পন্ন, সেটা আলোক তরঙ্গ হতে পারে, তাপ তরঙ্গ হতে পারে, বেতার তরঙ্গ হতে পারে, সবগুলোই হতে পারে। তো তাকে আমরা ডিটেক্ট করতে পারবো কিভাবে? যখন তারা বস্তুর সাথে ইন্টারাক্ট করবে তখন আমরা তাকে ডিটেক্ট করতে পারবো। ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি কি দিয়ে তৈরি? কিছু সাব অ্যাটমিক পার্টিকলস দিয়ে তৈরি, যেগুলোর নাম হচ্ছে ফোটনস। ফোটন কণা দিয়ে তৈরি। ফোটনকে প্রতিফলিত হতে পারে, ফোটন শোষিতও হতে পারে। এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। নেক্সট আমাদের যে প্রশ্ন আছে যে হাউ ক্যান উই আন্ডারস্ট্যান্ড দ্য ইন্টারাকশন অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস উইথ আদার ম্যাটার। তড়িৎ চুম্বকীয় তরঙ্গগুলির ইন্টারাকশন আমরা অন্যান্য বস্তুদের সাথে যে হচ্ছে, সেটা আমরা কি প্রক্রিয়াতে বুঝব? এটা বোঝার জন্য আমাদের দুটো মডেল আছে, একটা হচ্ছে ওয়েভ মডেল, একটা হচ্ছে পার্টিকল মডেল। দুটো মডেল আছে, একটু যদি হাই লেভেলের কোশ্চেন হয় তাহলে এই প্রশ্নটা আসতে পারে। ওয়েভ মডেল হচ্ছে ম্যাক্সওয়েল এর তৈরি করা। ম্যাক্সওয়েল কনসেপচুয়ালাইজ করেছিলেন যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন একটা তরঙ্গের মতো, ইট ইজ লাইক অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যেটা ভ্যাকুয়ামের মধ্যে দিয়ে, শূন্যের মধ্যে দিয়ে আলোর গতিবেগে পাস করে, মানে 3 × 10⁸ মিটার/সেকেন্ড গতিবেগে এটা পাস করে। এটা দুটো কম্পোনেন্ট আছে, সাইন ওয়েভের মতো, যেরকম তরঙ্গ দেখতে হয় সাইন ওয়েভের মতো দেখতে হয়। একটা ক্রেস্ট থাকে, একটা ট্রাফ থাকে, একটা শীর্ষদেশ থাকে, একটা নিম্নদেশ থাকে। তো
এই দুটো যে উঁচু পার্ট আছে, সেই দুটো যে উঁচু পার্টগুলো থাকে সেই উঁচু পার্টকে আমরা ক্রেস্ট বলবো, যে নিচু পার্টটা থাকে তাকে আমরা ট্রাফ বলবো। দুটো পরস্পর ক্রেস্টের মধ্যে দূরত্ব বা দুটো পরস্পর ট্রাফের মধ্যে দূরত্বকে আমরা বলি তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভলেন্থ। আর উচ্চতাটা যেটা হচ্ছে তরঙ্গের যে উচ্চতা, সেটা হচ্ছে আমরা তার মিডল লাইন থেকে ক্রেস্টটা যতটা উঁচুতে আছে বা ট্রাফটা যতটা নিচে আছে তার কতটা দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটাকে আমরা বলি হচ্ছে অ্যামপ্লিটিউড। অ্যামপ্লিটিউড মানে হচ্ছে তরঙ্গের উচ্চতা, আর ওয়েভলেন্থ হচ্ছে তরঙ্গের দৈর্ঘ্য। আর ফ্রিকোয়েন্সি কিভাবে বের করছে? ফ্রিকোয়েন্সি হচ্ছে কতগুলো ওয়েভস একটা পার্টিকুলার টাইম দিয়ে পাস করছে, মানে প্রতি সেকেন্ডে কতগুলো ওয়েভ পাস করছে, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। তাহলে ম্যাক্সওয়েল এটা ওয়েভ মডেল দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করেছিল, এবং ওয়েভলেন্থ আর ফ্রিকোয়েন্সির যে সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, মানে ইনভার্স রিলেশনশিপ। ফ্রিকোয়েন্সি বাড়লে ওয়েভলেন্থ কমে, ওয়েভলেন্থ বাড়লে ফ্রিকোয়েন্সি কমে। তাহলে যেটা সূত্র হচ্ছে আমাদের সি মানে হচ্ছে স্পিড অফ লাইট ইজ ইকুয়াল টু ওয়েভলেন্থ অফ লাইট ইনটু ফ্রিকোয়েন্সি। ওয়েভলেন্থ এবং ফ্রিকোয়েন্সিকে গুণ করলে ইট উইল বি ইকুয়াল টু ভেলোসিটি অফ লাইট। এই নীতিতে চলছে। আর যেহেতু আমরা জানি স্পিড অফ লাইট তো আমাদের ফিক্সড ইন ভ্যাকুম, সেই কারণেই ল্যামডা মানে ওয়েভলেন্থ আর ফ্রিকোয়েন্সি এই দুটো হচ্ছে, যেহেতু গুণ করে আমরা ভেলোসিটিটা পাই, তাহলে এই দুটোর মধ্যে সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। মানে তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে অ্যামপ্লিটিউড কমবে, ফ্রিকোয়েন্সি কমবে। যদি ওয়েভলেন্থ বাড়ে তাহলে ফ্রিকোয়েন্সি কমবে, যদি ফ্রিকোয়েন্সি বাড়ে তাহলে ওয়েভলেন্থ কমবে। এই ব্যস্তানুপাতিক সম্পর্কটা আছে। এটা হচ্ছে একটা প্রক্রিয়া ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসকে বোঝার, ম্যাটারের সঙ্গে যখন ইন্টারাকশন হচ্ছে। আরেকটা হচ্ছে আমাদের পার্টিকল মডেল। পার্টিকল মডেল হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জিকে আমরা মেজার করতে পারি, পরিমাপ করতে পারি এনার্জি দিয়ে, জুলস দিয়ে, আর ইলেকট্রন ভোল্টস দিয়ে, এই একক দিয়ে আমরা পরিমাপ করতে পারি। The transfer of energy from the sun to the earth's surface or from one place to the other may be defined as the flux of energy. এই যে পরিমাণটা আসছে, যে ট্রান্সফারটা হচ্ছে, সেই ট্রান্সফার অফ এনার্জিটাকে আমরা কি বলছি? ফ্লাক্স। ফ্লাক্স কথাটার মানে হচ্ছে ফ্লো। ফ্লো অফ এনার্জি হচ্ছে ওয়াট। এই যে আমরা বাড়িতে লাইট, ফ্যান এসব চালাই, তাহলে কি বলি না, এত ওয়াটের বাল্ব, এত ওয়াটের টিউব, এত ওয়াটের আমার ক্যাপাসিটি, তাহলে সেটা হচ্ছে কতটা ফ্লো হবে এনার্জি সেটার ভেতর দিয়ে। তাহলে এইটা যেটা আমি প্রথমেই বললাম যে ফোটনস দিয়ে তৈরি আমাদের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, সেই ফোটন কণাগুলো এখানে আসছে। তাহলে ফোটনসগুলোই হচ্ছে বেসিক্যালি এখানে তৈরি। তো এইখানে প্ল্যাঙ্ক একটা সমীকরণ আমাদের দিয়েছিলেন। প্ল্যাঙ্কের সমীকরণটা হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু এইচ ইন্টু ফ্রিকোয়েন্সি। তো কিউ মানে হচ্ছে কত এনার্জি আসছে, যেটা জুলসে পরিমাপ করব আমরা। এইচ হচ্ছে একটা কনস্ট্যান্ট, ধ্রুবক, যেটাকে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট বলা হয়। আর ফ্রিকোয়েন্সি যেটা রয়েছে, তাহলে আমরা এর আগে যে ওয়েভ মডেলটা পড়লাম সেখানে কি পড়লাম? ফ্রিকোয়েন্সি আর ওয়েভলেন্থ হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে সেইখানে আমরা ওই ফ্রিকোয়েন্সির জায়গাতে এই ওয়েভলেন্থ, এখানে যে ফ্রিকোয়েন্সিটা রয়েছে সেই ফ্রিকোয়েন্সির জায়গায় ওয়েভলেন্থ বসিয়ে দিতে পারবো এটা টার্ম করে। তাহলে কোয়ান্টাম যেটা রয়েছে, কতটা অ্যামাউন্ট অফ এনার্জি আমাদের আসছে, এই কোয়ান্টাম আর ওয়েভলেন্থ এদের মধ্যেও তাহলে ব্যস্তানুপাতিক সম্পর্ক আমরা পাবো। যেরকম ফ্রিকোয়েন্সি আর ওয়েভলেন্থের মধ্যে ইনভার্স রিলেশনশিপ, সেরকম কোয়ান্টাম অফ এনার্জি মানে কতটা পরিমাণ এনার্জি আসছে এবং তার সঙ্গে যে তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভলেন্থ, তাদেরও ইনভার্স রিলেশনশিপ কাজ করছে। তাহলে এই দুটো মডেল আছে। একটা হচ্ছে আমাদের ওয়েভ মডেল, যেখানে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জিকে একটা তরঙ্গের সঙ্গে তুলনা করা হচ্ছে। আর একটা হচ্ছে পার্টিকল মডেল, যেখানে ধরা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি ফোটন কণা দিয়ে তৈরি, এবং তার যে এনার্জিটা আছে সেই এনার্জিটার সাপেক্ষে সেটা এক্সপ্লেন করা আছে। তাহলে প্রথম মডেলটা থেকে আমরা ফ্রিকোয়েন্সি আর ওয়েভলেন্থের ব্যস্তানুপাতিক সম্পর্কতে কনক্লুড করছি, আর এর পরের মডেলটা থেকে আমরা এনার্জির সাথে ওয়েভলেন্থের ব্যস্তানুপাতিক যে সম্পর্ক সেটা পাচ্ছি।
নেক্সট প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম? তড়িৎ চুম্বকীয় বর্ণালী বলতে কি বোঝো? হোয়াট ডু ইউ মিন বাই ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম? হিন্দোলি, ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম কাকে বলে? এগুলো তো পড়ানো হয়েছে, যেগুলো পড়ানো হয়নি আমি সেগুলো ডিটেলসে পড়াইনি, সেগুলো আমি রিপিট করছি। ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম কাকে বলে? তড়িৎ চুম্বকীয় বর্ণালী কাকে বলে? হ্যাঁ মৌসুমি বল, মৌসুমি মাইক অন করেছিস, বল। ইনসিডেন্ট এনার্জি আর রিফ্লেক্টেড এনার্জির অনুপাত কি? সেটা তো স্পেকট্রাল রিফ্লেক্টেন্স। ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম তড়িৎ চুম্বকীয় বর্ণালী। আর কেউ? মৌনতা তো মৌনব্রত ধারণ করেই বসে থাকো, তোর মুখে কোনো উচ্চারণ নেই, প্র্যাকটিক্যাল পরীক্ষাতেও ছিল না, এখন স্যার বলবো স্যার? হ্যাঁ বল। স্যার 1960 সালের দিকে স্যার আইজ্যাক নিউটন গবেষণাকালীন দেখেছিল যে প্রিজমের মধ্যে যে আলো যখন প্রবেশ করলে বিভিন্ন রকমের স্যার রং পেয়েছিলেন স্যার। আর প্রিজমের মধ্যে যে আলোগুলো অতিক্রম করছে স্যার তখন সে রঙের বর্ণগুলো আলোকগুচ্ছ বিপরীত দিকে স্যার কোনো সমতলে ফেলে সাতটি রং লম্বা রং পেয়েছিল স্যার। এই রংগুলোকে স্পেকট্রাম বলে স্যার। এটা তো শুধুমাত্র ভিজিবল স্পেকট্রাম হলো, ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম নয়। এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের একটা খুব সংকীর্ণ জায়গা হচ্ছে ভিজিবল স্পেকট্রাম। এগুলো তো একদম প্রথম দিকে লেকচারে দুবার করে এগুলো পড়ানো হয়েছে। ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামে যে একটা ছবি দিয়ে দিয়েছিলাম যে ইনক্রিজিং ওয়েভলেন্থ ওয়াইজ, ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম হচ্ছে একটা টোটাল রেঞ্জ অফ ওয়েভলেন্থ, একটা পূর্ণ ওয়েভলেন্থ ফ্রম আ মাইক্রোমিটার টু মিটার। টোটালটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় বর্ণালী। ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামকে আমরা কতগুলো ভাগে ভাগ করতে পারি, ক্ষুদ্র তরঙ্গ থেকে দীর্ঘ তরঙ্গ পর্যন্ত। যেটা আমার বাঁ দিকে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে ক্ষুদ্র তরঙ্গ, যত আমরা ডান দিকে এগোতে থাকবো তত দীর্ঘ তরঙ্গ হবে। এটা তো একটা স্কেল। ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম হচ্ছে বিভিন্ন যে রেডিয়েশনটাকে আমরা তরঙ্গ দৈর্ঘ্যের ক্রমবর্ধমান হারের সাপেক্ষে যদি আমরা সাজিয়ে নিই তাকে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম বলবো। আমরা শুরু করেছিলাম গামা রে, তারপরে এক্স রে, তারপরে আল্ট্রাভায়োলেট রে, তারপরে হচ্ছে ভিজিবল স্পেকট্রাম, তারপরে নিয়ার ইনফ্রারেড, তারপরে মিডল ইনফ্রারেড, তারপরে ইনফ্রারেড, তারপরে মাইক্রোওয়েভ, তারপরে রেডিও। এগুলো হচ্ছে টোটাল একটা পার্ট। এবং এই যে তার সেকেন্ড পার্টের যে কোয়েশ্চেনটা রয়েছে যে এটার অ্যাপ্লিকেশন কি, এগুলোও আলোচনা হয়েছিল। এই প্রত্যেকটা ব্যান্ডের কি কি অ্যাপ্লিকেশন আছে, যেরকম 0.4 থেকে 0.7 এটা হচ্ছে ভিজিবল স্পেকট্রাম। 0.4 থেকে 0.7টা ভিজিবল স্পেকট্রাম, এগুলো কোন কাজে লাগে? 0.5 থেকে 0.6 মাইক্রোমিটার, 0.6 থেকে 0.7 মাইক্রোমিটার, কোনটা ব্লু ব্যান্ড, কোনটা গ্রিন ব্যান্ড, কোনটা রেড ব্যান্ড। তারপরে ইনফ্রারেড ব্যান্ড হচ্ছে 0.7 থেকে 0.8, তারপর এগুলো হচ্ছে নিয়ার ইনফ্রারেড ব্যান্ড, তারপরে মিডল ইনফ্রারেড ব্যান্ড। প্রত্যেকটা কি কি কাজে লাগে সেগুলো আমাদের কিন্তু এটার প্রশ্নের উত্তর, এগুলো কিন্তু আলোচনা হয়েছিল। তো এগুলো না পড়লে এখানে তো আর পুরো ডিটেলসে তো ডিসকাশন ক্লাসটা তো ধরিয়ে দেওয়ার জন্য, এখানে তো আর আমি রিপিট করবো না। তারপর তো টেক্সট বুকস আছে, সেই টেক্সট বুকে প্রচুর লেখা আছে। আমি তো মেটেরিয়াল যেটা দিয়েছি সেখানে ছবি এঁকে দিয়েছিলাম, বলেও দিয়েছি একটা সিম্পল ছবি এটা আঁকতে হবে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামে আসলে, এবং প্রত্যেকটার কি কি ইউজ, কোনটা কি কাজে লাগে, কোনটার আমাদের কোন পারপাসে লাগে, সেটা স্পেসিফিক্যালি রিমোট সেন্সিংয়ের জন্য কোন জায়গাটা লাগছে সেটাও ধরিয়ে দেওয়া হয়েছিল, যে পার্টিকুলারলি রিমোট সেন্সিংয়ের জন্য কোন জায়গাগুলো আমাদের ইম্পর্টেন্ট। অপটিক্যাল রিমোট সেন্সিংয়ের জন্য, কারণ আমাদের ব্লু এর আগে আল্ট্রাভায়োলেটের কোনো ভূমিকা নেই। রিমোট সেন্সিং যা কিছু কাজ করে হচ্ছে ভিজিবল স্পেকট্রাম থেকে শুরু করে, অপটিক্যাল রিমোট সেন্সিং ভিজিবল স্পেকট্রাম থেকে শুরু করে, তারপরে মাইক্রোওয়েভ রিমোট সেন্সিং গেলে মাইক্রোওয়েভ রিমোট সেন্সিং। তো এইভাবে যায়, তো এইটা পড়তে হবে। এগুলো আর ডিটেলসে আলোচনার বিষয় নয়, আমি বলে দিলাম, এবার এইভাবে পড়ে নিতে হবে। নেক্সট প্রশ্ন হচ্ছে ডিসকাস দ্য প্রসেসেস অফ ইন্টারাকশন অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন উইথ দ্য অ্যাটমসফিয়ার। বায়ুমণ্ডলের সাথে তড়িৎচুম্বকীয় তরঙ্গের কি ধরনের ইন্টারাকশন হয়। এখানে প্রসেসগুলো পড়ানো হয়েছিল, কি কি প্রসেস আছে। একটা হচ্ছে অ্যাবজর্পশন,
একটা হচ্ছে স্ক্যাটারিং। এই দুটো মেন প্রসেস, তার সাথে সাথে রিফ্র্যাকশন আর রিফ্লেকশন হতে পারে। তো মেন যেটা হচ্ছে অ্যাবজর্পশন, প্রথম হচ্ছে শোষণ। অ্যাবজর্পশন কি করছে, যে রেডিয়েন্ট এনার্জিটা অ্যাবজর্ব করে নিচ্ছে এবং অন্য সারফেসে সেটা ট্রান্সফার হয়ে যাচ্ছে, অন্যভাবে সেটা ট্রান্সফার করে দেওয়া হচ্ছে, সেটা শোষণ হয়ে যাচ্ছে। শোষণ করে সেটা আমাদের গ্যাসগুলো করতে পারে, কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার ভেপার, তারা অ্যাবজর্ব করতে পারে, বা অন্যান্য যে ওয়াটার ভেপার, গ্যাস, এগুলো ছাড়াও যে ক্লাউডসের মধ্যে কিছুটা অ্যাবজর্ব হয়ে যেতে পারে, এইগুলো কিছু কিছু অ্যাবজর্পশন হবে। এরপরে হচ্ছে বিচ্ছুরণ। শোষণের পর হচ্ছে বিচ্ছুরণ বা অ্যাটমসফিয়ারিক স্ক্যাটারিং। স্ক্যাটারিংকে আমরা, বিচ্ছুরণ হচ্ছে কোনো পার্টিকলসে ধাক্কা খেয়ে ছিটকে যায়, যদি কোনো কণা থাকে সেই কণাতে ধাক্কা খাবে, তার থেকে ছিটকে বেরিয়ে যায়। তো এখানে আমরা স্ক্যাটারিংকে দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সিলেক্টিভ স্ক্যাটারিং, একটা হচ্ছে নন সিলেক্টিভ স্ক্যাটারিং। সিলেক্টিভ স্ক্যাটারিং এর তিনটে পার্ট আছে, একটা র্যালে স্ক্যাটারিং, একটা মি স্ক্যাটারিং, একটা হচ্ছে রামান স্ক্যাটারিং। র্যালে স্ক্যাটারিংকে আমরা কি বলে থাকি, মলিকিউলার স্ক্যাটারিংও বলে থাকি। এখানে হচ্ছে ডায়ামিটার অফ দ্য ম্যাটার হচ্ছে উইচ ইজ ইউজুয়ালি এয়ার মলিকিউল থাকে, সেটা হচ্ছে স্মলার। যে ওয়েভলেন্থটা এসে পড়ছে তার থেকে পার্টিকলসের ডায়ামিটারগুলো ছোট হয়, সেই ক্ষেত্রে আমাদের র্যালে স্ক্যাটারিং হয়, এবং র্যালে স্ক্যাটারিং ঊর্ধ্বাকাশে হয় 4.5 কিলোমিটারে। এটার জন্যই বেসিক্যালি আমাদের ব্লু কালারটা আমরা পাই শর্টার ওয়েভলেন্থসগুলোর জন্য। মি স্ক্যাটারিংটা হচ্ছে নন মলিকিউলার স্ক্যাটারিং। নন মলিকুলার স্ক্যাটারিং হচ্ছে লোয়ারে হয়, এটা যেমন 4.5 কিলোমিটার এবং তার ওপর দিকে হচ্ছে, এটা হচ্ছে 4.5 কিলোমিটারের নিচে হয়, যেখানে পার্টিকলসগুলো প্রায় সমান সমান সাইজ, ইকুয়াল টু দ্য সাইজ অফ দ্য ওয়েভলেন্থ। পার্টিকলসের যে ব্যাস তার সঙ্গে ওয়েভলেন্থটা প্রায় সমান। এটা হচ্ছে ফর ভিজিবল লাইট, এটার ক্ষেত্রে ডাস্ট পার্টিকলসগুলোই মূলত এই কাজগুলো করে। রামান স্ক্যাটারিং যেটা আছে সেটা হচ্ছে লার্জার, স্মলার আর ইকুয়াল, যা খুশি হতে পারে। পার্টিকেল সাইজ ছোট হতে পারে, সমান হতে পারে, বড় হতে পারে ওয়েভলেন্থের সাথে। এখানে কি কি ধরনের পার্টিকলসগুলো কাজ করে, সেটা হচ্ছে গ্যাসীয় মলিকিউল হতে পারে, জলকণা হতে পারে, ডাস্ট পার্টিকলস হতে পারে, এই পার্টিকলসগুলো কাজ করতে পারে। রামান স্ক্যাটারিং। আর একটা যে স্ক্যাটারিং আমরা বললাম সেটা হচ্ছে নন সিলেক্টিভ স্ক্যাটারিং। এটা হচ্ছে পুরোটাই হচ্ছে লোয়ার পোর্শন অফ দ্য অ্যাটমসফিয়ারে হয়, অ্যাটমসফিয়ারের নিচের দিকটাতে হয়, যেখানে পার্টিকলস এর সাইজ অনেক বড়। ইনসিডেন্ট রেডিয়েশনের থেকে পার্টিকেলের সাইজ এখানে অনেক বড়। দিস টাইপ অফ স্ক্যাটারিং ইজ নট ওয়েভলেন্থ ডিপেন্ডেন্ট, এটা ওয়েভলেন্থের ওপরে নির্ভরশীল নয়, এবং এইটার মূল হচ্ছে হেজ তৈরি করা, একটা ধোঁয়াশার মতো তৈরি হয় ইমেজারিগুলোর ওপরে। এটার জন্য যদি খুব বেশি পার্টিকলস থাকে তাহলে আমাদের এখানে ইমেজারির ওপরে হেজ তৈরি হয়ে যায়। এই দুটো মূল জিনিস ছাড়া আমাদের একটা হচ্ছে প্রতিফলন, একটা হচ্ছে প্রতিসরণ, রিফ্লেকশন হতে পারে, যেটার উপর ভিত্তি করে আমরা ওই অ্যালবেডোর কনসেপ্টটা পড়েছিলাম ক্লাইমেটোলজিতে। রিফ্লেকশন যেটা হচ্ছে যে একটা আলোর তরঙ্গ এসে পড়বে, তারপরে সেটা ছিটকে গিয়ে বেরিয়ে চলে যায়। রিফ্লেকশন ইন্টেন্সিটি ডিপেন্ডস অন দ্য সারফেস রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, সারফেসের ওপর অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট অ্যান্ড দ্য অ্যাঙ্গেলস অফ ইনসিডেন্সের ওপর নির্ভর করবে কোন পতন কোণে পড়ছে আর কিভাবে সেটা ফিরে যাচ্ছে। তাহলে এইখানে মূলত এটা মেঘের গা থেকে ছিটকে চলে যেতে পারে, বা কোনো চকচকে যে সারফেস রয়েছে আমাদের, আইস হতে পারে, স্যান্ড হতে পারে, সেখান থেকে ধাক্কা খেয়ে চলে যেতে পারে। অ্যাটমসফিয়ারিক ক্লাউড বা ব্লার্ড ইমেজ তৈরি হয় এটার জন্য, মানে একটা রিফ্লেক্টেড যত বেশি হয়ে যাবে, ওই সারফেসগুলো যদি চকচক করতে থাকে তাহলে সেখান থেকে ব্লার্ড ইমেজ তৈরি। আর একটা হচ্ছে প্রতিসরণ। প্রতিফলনের পর হচ্ছে প্রতিসরণ। প্রতিসরণ হচ্ছে বেন্ড করে যায় আলো, একটা মাধ্যম থেকে যখন অন্য মাধ্যমে প্রবেশ করবে। যদি ডেন্সার মিডিয়াম থেকে লাইটার মিডিয়ামে যায়, মানে হালকা যে মিডিয়ামটা বেশি ঘনত্ব তার থেকে যদি কম ঘনত্বযুক্ত মাধ্যমে আলো প্রবেশ করে, তাহলে সেটা স্বাভাবিকের থেকে তার পথটা সে বেঁকে যাবে। উল্টো ক্ষেত্রেও তাই, হালকা মাধ্যম থেকে যদি সে ডেন্স মাধ্যমে যায় তাহলেও যাবে। যেরকম আমরা জলের মধ্যে যদি কিছু পড়ে থাকে তাহলে মনে হবে যে যতটা গভীরে আছে সেটা আছে গভীরে, কিন্তু আমাদের কাছে মনে হবে সেটা আরও কম গভীরে আছে। আমি যদি একটা লাঠিকে অর্ধেকটা জলে আর অর্ধেকটা বায়ুর
সারফেসে রেখে দিই, তাহলে আমার মনে হবে যে যে জায়গাতে জলটার মধ্যে লাঠিটা প্রবেশ করেছে সেই জায়গা থেকে লাঠিটা একটু ভেঙে ওপর দিকে উঠে এসেছে। যেহেতু মাধ্যম পাল্টে গেছে, বায়ুর মাধ্যম থেকে জলের মধ্যে চলে গেছে, ওটা যে আলোটা পৌঁছচ্ছে সেই আলোটারও পরিবর্তন হচ্ছে এবং আমার চোখে যেটা প্রতিফলিত হচ্ছে সেইখানে সেটা বেঁকে গিয়ে আমার চোখে ধরা পড়ছে। তাহলে এই রিফ্র্যাকশনের জন্য এইটা হয়। রিফ্র্যাকশন হচ্ছে আরেকটা কারণ যেখানে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা ঘনত্বের ওপরে পরিবর্তিত হচ্ছে, তার গতিবেগ পরিবর্তিত হচ্ছে, এটা একটা। তাহলে এই চারটে প্রসেসের কথা বলতে হবে। এটা ছাড়া আর একটা প্রসেস আমি দেখলাম দিয়েছে এই নতুন এডিশনের একটা বইতে, অ্যাটমসফিয়ারিক শিমার, SHIMMER। শিমার কথাটার মানে হচ্ছে যে যখন আমরা কিছু কিছু গরম করি গ্যাসের ওপরে বসিয়ে, তার থেকে একটা হালকা ধোঁয়ার মতো ওঠে, কিন্তু ধোঁয়া ঠিক বোঝা যায় না, ওটা ধোঁয়া নয়, একটা বাষ্পের মতো ওঠে এবং কেঁপে কেঁপে ওঠে। তাই কন্টিনিউয়াস মুভমেন্ট অফ এয়ার, এই যে বায়ুটা ওখানে সবসময় মুভ করছে, আমরা যদি ওইটার ছবি তুলি, মানে আমরা যেদিকটা দাঁড়িয়ে আছি তার অপোজিট সাইডের একটা ছবি তুলি, মাঝখানে যদি ওই ভেপারের মতো জিনিসটা উঠছে, তাহলে দেখবো ওখানে এরকম একটা ধোঁয়ার মতো একটা ভাইব্রেটিং একটা ছবির মতো চলে আসবে। এই শিমারের এফেক্টটা হতে পারে অনেক সময় ইমেজের মধ্যে ব্লারিং তৈরি করে, যেরকম আমাদের টুইঙ্কলিং অফ স্টার্স, আকাশে যে তারা চকচক করে, এটা কিসের জন্য করে? এটা করে চকচক করে হচ্ছে আমাদের এই শিমারের জন্য। আচ্ছা, নেক্সট যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে হোয়াট ইজ অ্যাটমসফিয়ারিক উইন্ডো। অ্যাটমসফিয়ারিক উইন্ডো হচ্ছে, আমি তোকে জিজ্ঞেস করছি না, কেন জিজ্ঞেস করে কিছু উত্তর আমি পাচ্ছি না সঠিকভাবে, তাই স্যার বলবো স্যার, পারবো স্যার। হ্যাঁ বল বল। স্যার তড়িৎ চুম্বকীয় বিচ্ছুরণের কিছু অংশ স্যার বায়ুমণ্ডলে CO2 বা O3 বা H2 দ্বারা বিচ্ছুরণ হয়, কিন্তু তড়িৎ চুম্বকীয় যে অংশ কিছু অংশ আলোক তরঙ্গ বায়ুমণ্ডল দ্বারা শোষিত হয় না, সেই অঞ্চলটিকে, যে তরঙ্গের যে অংশটা শোষিত হয় না সেই অঞ্চলটিকে স্যার অ্যাটমসফিয়ারিক উইন্ডো বলে। হ্যাঁ হ্যাঁ, ঠিকঠাকই হয়েছে, ঠিকঠাক। মানে অ্যাটমসফেরিক উইন্ডো হচ্ছে আমাদের রিমোট সেন্সিং এ ডেটা অ্যাকুজিশন, আমরা কিন্তু সম্পূর্ণ তড়িৎচুম্বকীয় বর্ণালীর যে এলাকাটা আছে এই পুরো এলাকা জুড়ে কিন্তু আমরা করতে পারি না। কিছু কিছু ব্লকড এরিয়াস আছে, যেরকম ও বললো ওয়াটার ভেপার রিজিয়ান, কার্বন ডাইঅক্সাইড রিজিয়ান, কিছু ব্লকড এরিয়াস আছে। সেই ব্লকড এরিয়াটাকে বাদ দিয়ে যে আনব্লকড বা নন ব্লকড এরিয়া আছে, সেই নন ব্লকড এরিয়া দিয়ে কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক এনার্জিটা ট্রান্সমিটেড হয়। এই এলাকাগুলোকে আমরা বলছি অ্যাটমসফেরিক উইন্ডো। যেমন উইন্ডোজ ইন দ্য ভিজিবল অ্যান্ড রিফ্লেক্টেড ইনফ্রারেড রিজিয়ন্স এক্সটেন্ড ফ্রম 0.4 to 3 মাইক্রোমিটার। 0.4 থেকে 3 মাইক্রোমিটারের মধ্যে আমাদের একটা উইন্ডো আছে। থার্মাল রিজিয়ানে হচ্ছে 3 মাইক্রোমিটার থেকে 5 মাইক্রোমিটার। তারপরে 5 to 8 কিন্তু ব্লকড, 5 to 8 মাইক্রোমিটার দিয়ে কিছু রেডিয়েশন যায় না, আবার 8 থেকে 14 এর মধ্যে দিয়ে আবার যায়। তাহলে যে জায়গাগুলো দিয়ে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আবার ফিরে যেতে পারে, ইট ক্যান পাস থ্রু দ্য অ্যাটমসফিয়ার। রিমোট সেন্সিং এর জন্য এটা খুব হেল্পফুল। নইলে ওই পার্টিকুলার জায়গাতে যদি রিমোট সেন্স করার চেষ্টা করে তাহলে কিন্তু কোনো জায়গা কোনো ইনফরমেশন পাবে না। আনব্লকড যে জায়গাগুলো বা নন ব্লকড রিজিয়নস অফ দ্য স্পেকট্রাল রিজিয়ন, যেটা সেই জায়গাটা দিয়ে যদি করতে পারে তবেই হবে। এটা গেল আমাদের ফার্স্ট পার্টের কোয়েশ্চেনের কিছুটা অংশ। ফার্স্ট পার্টেরই কোয়েশ্চেনের কন্টিনিউয়েশন হচ্ছে এই সেকেন্ড পার্টে যে প্রশ্নগুলো এবার আমি দিয়েছি। হাউ ডাজ দ্য ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ইন্টারঅ্যাক্ট উইথ দ্য আর্থ সারফেস। পৃথিবী পৃষ্ঠের সাথে কিভাবে তড়িৎচুম্বকীয় বিকিরণটা ইন্টারঅ্যাক্ট করে। তাহলে এইখানে আমাদের তিনটে ফান্ডামেন্টাল ইভেন্ট ঘটে, এটা আমি ছবি দিয়ে দেখিয়েও ছিলাম। ইনসিডেন্ট এনার্জি থাকছে, ট্রান্সমিটেড এনার্জি থাকছে, অ্যাবজর্বড এনার্জি থাকছে, আর রিফ্লেক্টেড এনার্জি থাকছে। তাহলে ইনসিডেন্ট এনার্জি মানে হচ্ছে যে এনার্জিটা পতিত হচ্ছে। ইনসিডেন্ট এনার্জি হচ্ছে যে এনার্জিটা পতিত হচ্ছে, সেটা সূর্য থেকে আসতে পারে, কোনো অ্যাক্টিভ সেন্সর রিলিজ করতে পারে, এবং সেই এনার্জিটার ফলশ্রুতি তিনটে ভাগ। একটা হচ্ছে রিফ্লেক্টেড, প্রতিফলিত হচ্ছে, সারফেসের ওপর পড়ছে, ছিটকে চলে যাচ্ছে, হতে পারে নর্মাল রিফ্লেকশন, হতে পারে মানে একদম যে অ্যাঙ্গেলে পড়লো সেই অ্যাঙ্গেলেই রিটার্ন করে চলে গেল, হতে পারে স্পেকুলার রিফ্লেকশন, হতে পারে
একটা স্মুথ মিরারের মতো হবে। মানে নর্মাল রিফ্লেকশন হচ্ছে একটা আদর্শ অবস্থা, যে পতন কোণে ইনসিডেন্ট এনার্জি আসে, মানে পতিত যে এনার্জির যে তরঙ্গটা আসে সেই অ্যাঙ্গেলেই ফিরে যেতে পারে না, মানে এটা প্র্যাকটিক্যালি হয় না। প্র্যাকটিক্যালি যেটা হয় হচ্ছে এটা স্পেকুলার রিফ্লেকশন হয়। স্পেকুলার রিফ্লেকশন হচ্ছে একদম স্মুথ সারফেসের ওপর দিয়ে যদি রিফ্লেক্টেড হয় তাহলে এটাকে বল। আর ডিফিউজ রিফ্লেকশন হচ্ছে যদি সারফেসটা রাফ হয়, যদি সারফেসটা আমার রাফ হয়, যদি স্মুথ না হয়, যদি রাফ হয়, তাহলে সেইটাকে বলা হচ্ছে আমাদের কি বললাম যেন ডিফিউজ রিফ্লেকশন। তাহলে যে অ্যাঙ্গেলে পড়ছে একদম সেই দিকেই সেটা নাও যেতে পারে, বিভিন্ন অ্যাঙ্গেলে চলে যেতে পারে, সেটা হতে পারে। তাহলে স্মুথ সারফেসের ওপর দিয়ে একটা ঘটনা ঘটতে পারে, আর রাফ সারফেসের ওপর দিয়ে হতে পারে। রাফ সারফেসে হচ্ছে প্রতিফলিত হয়ে যে কোনো দিকে ছিটকে চলে যেতে পারে। স্পেকুলার রিফ্লেকশন যেটা হচ্ছে একদম স্মুথ সারফেসের ওপর দিয়ে হয়, সেটা নির্দিষ্ট কোনো একটা পার্টিকুলার দিকেই যাবে, যে কোনো দিকে না, যে পতিত আলোটা এলো সেটার একটা নির্দিষ্ট দিক থাকবে, সেই নির্দিষ্ট দিকেই সে প্রতিফলিত হবে। আর আমরা জানি রিফ্লেকশন ভীষণ ইম্পর্টেন্ট। রিফ্লেকশন না হলে আমাদের আলটিমেটলি সেন্সার কিছু পাবে না। আমার আর্টের ওপরে এসে পড়বে, তারপর রিফ্লেক্টেড হবে, তবে তো সেন্সার রিসিভ করতে পারবে। আদারওয়াইজ কিন্তু আর্ট থেকে যেটা রিফ্লেক্টেড হচ্ছে সেই সেন্সারটা রিফ্লেক্ট করতে আর পারবে না। এরপর যেটা আসছে আমাদের অ্যাবজর্বড এনার্জি, কিছুটা পরিমাণ যে অবজেক্টের মধ্যে প্রবেশ করছে সেটার মধ্যে সেটা শোষিত হয়ে যাবে, সেটা আর ফিরে যাবে, সেটা হচ্ছে শোষণ হয়ে গেল তার বডির ভেতরে, বডিতেই ঢুকে গেল। আর একটা হচ্ছে ট্রান্সমিটেড এনার্জি, সেই যে বডির পার্টিকলসের মধ্যে ছড়িয়ে যাওয়া। যদি আমি ধরে নিই জলের মধ্যে কিছুটা অ্যাবজর্ব হবে, জলের মধ্যে কিছুটা আবার ট্রান্সমিটেড হয়ে যাবে, পুরো জলের মধ্যে ছড়িয়ে যাবে। তাহলে এই তিনটে জিনিসের ইন্টারঅ্যাকশনের উপর নির্ভরশীল। তাহলে ইনসিডেন্ট এনার্জি মূলত তিনটে ভাগে বিভক্ত হয়ে যায়। তাহলে যে পরিমাণ এনার্জি এলো তার কিছুটা পরিমাণ এনার্জি কিন্তু লস্ট হয়ে গেল, পুরো এনার্জিটা কিন্তু ফিরে যেতে পারে না সেন্সারের কাছে। তাহলে শুধুমাত্র রিফ্লেক্টেড এনার্জির পরিমাণটাই ফিরে যেতে পারে। যদি স্মুথ সারফেসের ওপর দিয়ে ফিরে যায় তাহলে সব থেকে ভালো। যদি স্মুথ সারফেস না হয়ে আমাদের রাফ সারফেস হয় তাহলে কিন্তু খুব মুশকিল। তাহলে মুশকিল বলতে এদিক ওদিক যাবে, সেন্সার পুরোটা ভালোভাবে পাবে না। এক ইউনিফর্মলি যদি একদিক থেকে যেত তাহলে পুরোটাই পেত, এটা হচ্ছে এদিকে একবার যাবে অন্যদিকে একবার যাবে, তাহলে সেন্সারের ওরিয়েন্টেশন ওয়াইজ সেটা চেঞ্জ হয়ে যাবে। নেক্সট যেটা হচ্ছে স্পেকট্রাল রিফ্লেক্টেন্স কাকে বলে। হোয়াট ইজ স্পেকট্রাল রিফ্লেক্টেন্স? এই স্পেকট্রাল রিফ্লেক্টেন্স হচ্ছে এই রেশিওটা, এই ইনসিডেন্ট এনার্জি যেটা পড়লো, রেশিও অফ দ্য ইনসিডেন্ট এনার্জি দ্যাট ইজ রেশিও অফ দ্য ইনসিডেন্ট এনার্জি that is reflected back to the actual incident energy। তাহলে ওপরে কি থাকবে? রিফ্লেক্টেড এনার্জি বাই তলায় কি থাকবে? ইনসিডেন্ট এনার্জি। তাহলে যতটা পতিত শক্তি এলো, পতিত শক্তি এসছে, সেটাকে আমরা তলায় রাখছি, আর কতটা পরিমাণ রিফ্লেক্টেড হয়েছে সেটাকে আমরা ওপরে রাখছি। তাহলে আমরা জানি পতিত শক্তি সবসময় বেশি হবে রিফ্লেক্টেডের তুলনায়, রিফ্লেক্টেড এনার্জি সবসময় কম হবে। তাহলে এই অনুপাতটাকে আমরা স্পেকট্রাল রিফ্লেক্টেন্স বলে থাকি। এটাকে যদি আমরা 100 দিয়ে গুণ করি তাহলে আমরা পার্সেন্টেজও পাবো, আদারওয়াইজ একটা দশমিকে উত্তর আসবে। নেম দ্য ইনস্ট্রুমেন্ট ফর মেজারিং স্পেকট্রাল রিফ্লেক্টেন্স। স্পেকট্রাল রিফ্লেক্টেন্স পরিমাপ করার যন্ত্রের নাম কি কারো জানা আছে? স্পেকট্রাল রিফ্লেক্টেন্স পরিমাপ করার যন্ত্রের নাম স্পেকট্রোরেডিওমিটার। স্পেকট্রোরেডিওমিটার হচ্ছে একটা যন্ত্র যেটা রিফ্লেক্টেড এনার্জিকে পরিমাপ করতে পারে। স্পেকট্রোরেডিওমিটার, SPECTRORADIOMETER, স্পেকট্রোরেডিওমিটার। এই ইনস্ট্রুমেন্টটা রিফ্লেক্টেড এনার্জিটাকে রেকর্ড করতে পারে, মানে আর পৃথিবীর ওপরে অবস্থিত বস্তুর সঙ্গে আঘাত হয়ে পেয়ে যে পরিমাণ শক্তিটা প্রতিফলিত হচ্ছে সেই প্রতিফলিত শক্তিটা পরিমাপ করতে পারে হচ্ছে স্পেকট্রোরেডিওমিটার। আর লাস্ট যে প্রশ্নটা হচ্ছে আমাদের প্রথম যে ইউনিটটা রয়েছে সেটার সাপেক্ষে যে লাস্ট প্রশ্নটা, সেটা হচ্ছে হোয়াট ইজ স্পেকট্রাল রিফ্লেক্টেন্স কার্ভ? স্টেট ইটস অ্যাপ্লিকেশন উইথ এক্সাম্পলস। স্পেকট্রাল রিফ্লেক্টেন্স কার্ভ কাকে বলে, এটার ব্যবহার, উদাহরণ সহ এটার ব্যবহার। তো স্পেকট্রাল রিফ্লেক্টেন্স কার্ভটা কি কেউ বলতে পারবে?
এগুলো পড়ানো হয়েছে স্পেকট্রাল রিফ্লেকটেন্স কার্ভ। স্পেকট্রাল রিফ্লেকটেন্সের সাহায্য নিয়ে, হ্যাঁ বলবো স্যার। হ্যাঁ বল। পৃথিবী পৃষ্ঠের কোনো বস্তুর সাথে সূর্যের থেকে আগত কোনো তরঙ্গ দৈর্ঘ্য যখন আন্তঃক্রিয়ার মাধ্যমে সৃষ্ট অস্থানিক প্রতিফলনকে যে রেখার মাধ্যমে প্রকাশ করা হয় তাকে স্যার স্পেকট্রাল রিফ্লেকশন কার্ভ বলে। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক। তো স্পেকট্রাল রিফ্লেকটেন্স কার্ভে আমাদের এক্স অক্ষতে থাকবে তরঙ্গ দৈর্ঘ্য আর ওয়াই অক্ষতে থাকবে হচ্ছে রিফ্লেকটেন্স। রিফ্লেকটেন্সটা আমরা নর্মালি পার্সেন্টেজে করে দিই, আর যদি পার্সেন্টেজে নাও করি আমরা দশমিকেও দেখাতে পারি, কোনো অসুবিধা নেই তার জন্য। তাহলে এটার এক্স অ্যাক্সিসে থাকবে ওয়েভলেন্থ আর ওয়াই অ্যাক্সিসে থাকবে হচ্ছে রিফ্লেকটেন্স। কোন তরঙ্গ দৈর্ঘ্যর সাপেক্ষে কোনো একটা অবজেক্ট কতটা পরিমাণ প্রতিফলন করেছে, কতটা পরিমাণ স্পেকট্রাল রিফ্লেকটেন্স দিয়েছে, সেই জিনিসটাকে যদি আমরা গ্রাফে রিপ্রেজেন্ট করি এক্স অক্ষতে ওয়েভলেন্থ আর ওয়াই অক্ষতে রিফ্লেকটেন্স রেখে, তাহলে সেটা আমরা স্পেকট্রাল রিফ্লেকটেন্স কার্ভ। স্পেকট্রাল রিফ্লেকটেন্স কার্ভের সাহায্যে আমরা কি করি, ইট হেল্পস ইন ডিটারমাইনিং দ্য wavelength regions in which the data may be suitable for an application to discriminate the various features. একটা পার্টিকুলার ফিচার বিভিন্ন ওয়েভলেন্থে কীরকম রিফ্লেকটেন্স করে সেটা আমরা পেয়ে যাব, এবং এখান থেকে আমরা কনক্লুড করতে পারবো যে এই ফিচারটাকে আমরা অন্য ফিচারের থেকে আলাদা কোন জোনটা দিয়ে করব। যেমন এক্সাম্পল হিসেবে আমি ফ্রেশ ভেজিটেশন বলেছিলাম, গ্রিন ভেজিটেশন, গ্রিন হেলদি ভেজিটেশনে আমরা দেখেছিলাম যে পিক অ্যান্ড ভ্যালির মতো আসে, এবং সব থেকে বেশি রিফ্লেকটেন্সটা পায় হচ্ছে নিয়ার ইনফ্রারেড ব্যান্ড। নিয়ার ইনফ্রারেড অ্যান্ড ইনফ্রারেড সেকশনে এটা সব থেকে বেশি রিফ্লেকটেন্স হয়। তাহলে গ্রিন ভেজিটেশনে নিয়ার ইনফ্রারেড ব্যান্ডটাকেই আমরা সিলেক্ট করে নেব ফর অ্যানালিসিস। তাহলে স্পেকট্রাল রিফ্লেকটেন্স কার্ভের মূল উদ্দেশ্য হচ্ছে ফিচার্সগুলো কোন ব্যান্ডে সব থেকে বেশি রিফ্লেকটেন্স দিচ্ছে সেইটা তুলে ধরা, তাহলে আমরা তাকে অন্য অবজেক্টের থেকে পৃথক করতে পারবো। যে এক্সাম্পলটা দিয়েছিলাম সেখানে একটা গ্রাফে তিনটে উদাহরণ দেওয়া ছিল, একটা হেলদি ভেজিটেশন, একটা সয়েল আর একটা ওয়াটার। সেই রেফারেন্সটা, সেই ডায়াগ্রামটাই এখানে অ্যাড করে দিলে সেই আনসারটা আমাদের রেডি হয়ে যাবে। তাহলে আমরা আজকে এই পার্টটুকুই কভার আপ করবো। আবার এই ইউনিটটার কন্টিনিউয়েশন আমরা করব নেক্সট ক্লাসে, যেখানে আমরা সেন্সারসের রেজলিউশনসগুলো আলোচনা করব ডিটেলসে উইথ রেফারেন্স টু IRS সিরিজ অফ স্যাটেলাইট।